সুস্বাগতম সবাইকে। শুরু হলো আরও একটি নতুন ট্রাভেল ব্লগ। আজ ভ্রমণ করছি উত্তরের জেলার নীলফামারীতে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার শ্যামলীতে, যেখান থেকে রাতের বেলা বেশ কিছু অপারেটর রয়েছে যাদের বড় বড় বাসগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সার্ভিস দিয়ে থাকে। আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আজকে ছিল ইউরো কোচের একটি সুইট ক্লাস বাস, যে বাসটি ঢাকা থেকে ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় পর্যন্ত যাত্রী সেবা দিচ্ছে। মূলত ইউরো কোচ দক্ষিণবঙ্গ অর্থাৎ ঢাকা বরিশাল কুয়াকাটাগামী একটি অপারেটর, এবং যারা এই রুটে একমাত্র স্লিপার বাস দিয়ে সার্ভিস পরিচালনা করছে। এবং তাদের দ্বিতীয় রুট ছিল ঢাকা থেকে কক্সবাজার। এই রুটে অলরেডি আমি ভ্রমণ করেছি এবং এই বাসের একটি ব্লগও রয়েছে আমার এই চ্যানেলে। ঢাকা থেকে উত্তরবঙ্গে ইউরো কোচের সাথে এটি আমার সর্বপ্রথম পথ চলা। তবে চলুন শুরু করা যাক আজকের নতুন ভ্রমণ ভিডিওটি। ঢাকার শ্যামলী থেকে আমার এই বাসটির ছাড়ার আনুমানিক টাইম ছিল রাত 10টা, কিন্তু এখন অফ সিজন বলা যায়, যেহেতু ঈদের পরে তাই যাত্রীর সংখ্যা কিছুটা কম ছিল। তাই শ্যামলীর থেকে আমার বাসটি ছেড়ে দেয় রাত 10টা 20-এ এবং গাবতলী পার হতে হতে প্রায় 11:30 হয়ে যায়, কারণ এর মধ্যে কল্যাণপুর, মাজার রোড বেশ কয়েকটি কাউন্টার রয়েছে। ঢাকার চন্দ্রা পর্যন্ত ইউরো কোচের বেশ কয়েকটি কাউন্টার রয়েছে। সবগুলো কাউন্টারে যাত্রী ওঠানোর পর প্রায় রাত 12টা। সবগুলো কাউন্টারের যাত্রী তোলার পরে বাস স্মুথলি টান দিল উত্তরের পথে। তবে যা বুঝলাম, আজ রাস্তায় যাত্রীর সংখ্যা বেশ কমই ছিল। বেশ কিছু অপারেটর আজ তাদের যাত্রা বাতিল করে, কারণ যাত্রীর সংখ্যা কম ছিল। কিন্তু ইউরো কোচের যাত্রীর সংখ্যা, অর্থাৎ যখন শ্যামলী থেকে গাড়ি ছেড়ে দেয়, মাত্র 14 জন যাত্রী নিয়ে শ্যামলী ক্রস করে। তবে চন্দ্রা পার হওয়ার পরে যা বুঝলাম, মোটামুটি স্লিপারের যে সিটগুলো ছিল সবগুলোই বিক্রি হয়ে গেছে। তবে বিজনেস ক্লাসের যে সিটগুলো ছিল তার মধ্যে শুধুমাত্র 2টি সিট খালি ছিল। চন্দ্রার সবগুলো কোম্পানির বাসই একটু অপেক্ষা করে, কিন্তু চন্দ্রা পার হওয়ার পর মির্জাপুরে আসার পরে সবগুলো বাসেরই বেশ ভালোই একটা দৌড় শুরু হয়। আমার বাসের যে ড্রাইভার ছিল তিনিও নাছোড়বান্দা, মোটামুটি খুব ভালো গতিতেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির গতি প্রায় 70 থেকে 80 হয়ে গিয়েছিল। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, পঞ্চগড়ে। সবাই আয়ে কোথায় ছিলেন? আয়ে কই ছিলেন? আয়ে কোন বাসে ছিলেন? তবে তার কিছুক্ষণের মধ্যেই ঢাকার যে হেড অফিস রয়েছে ইউরো কোচের, সেখান থেকে সুপারভাইজার নূর ইসলাম ভাইয়ের কাছে একটা ফোন চলে আসে। অপর প্রান্ত থেকে বলা হয় গাড়ি খুব সাবধানতার সহিত চালানোর জন্য, কারণ আজ ইউরো কোচের একটি বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই বাসটির অ্যাক্সিডেন্টের পরে সবগুলো বাসের ড্রাইভারকে সতর্ক করে দেওয়া হয় যেন গাড়ি খুব সাবধানতার সহিত চালায় এবং চলন্ত পথে যেন ফোনে কথা না বলেন। এর সাথে সাথে বাসের যে তেল সেটিও লিমিট করে দেওয়া হয়, কারণ বাসের তেলের যদি লিমিট না থাকে সেক্ষেত্রে ড্রাইভাররা তাদের ইচ্ছে মতো দ্রুত গাড়ি চালাতে পারে। যদি তেলের লিমিট করে দেওয়া হয় সেক্ষেত্রে ড্রাইভাররা তাদের ইচ্ছে মতো দ্রুত গাড়ি চালাতে পারবেন না, একটি নির্দিষ্ট গতিসীমার মধ্যে রেখেই গাড়ি চালাবেন এবং এতে গাড়ির কোনো অ্যাক্সিডেন্টও হবেন না। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, পঞ্চগড়ে। সবাই আয়ে কোথায় ছিলেন? আয়ে কই ছিলেন? আয়ে কোন বাসে ছিলেন? আগে কোন ব্যানারে ছিলেন? পঞ্চগড়ে। তবে আমি এই বাসে ভ্রমণ করে যা বুঝলাম, ঢাকা কক্সবাজার রুটে এই বাসের যে সার্ভিস রয়েছে উত্তরবঙ্গ, তারা সার্ভিসের কোনো প্রকার মান খারাপ করেনি। বাসের ড্রাইভার, সুপারভাইজার এবং বাসের যে সহকারী রয়েছে সবাই যথেষ্ট ভালো এবং আন্তরিক। তবে বিশেষ করে ভালো লেগেছে সুপারভাইজার সাহেবকে। আমি পার্সোনালি মনে করি বাসের যে চেসিস রয়েছে সেই চেসিসটির ব্র্যান্ড যাই হোক না কেন, যদি বাসের যে স্টাফরা রয়েছে তাদের ব্যবহার এবং টিকিট কাউন্টারের যে স্টাফ থাকেন তাদের ব্যবহার যদি ভালো থাকে এবং বাসের যদি সার্ভিস ভালো থাকে, সেক্ষেত্রে অবশ্যই যাত্রী দ্বিতীয়বার আসতে বাধ্য। যদিও আমি এই উক্তিটি করেছি আমার পার্সোনাল মতামত থেকে, কারণ আমি অনেক কোম্পানির গাড়ি দেখেছি, অর্থাৎ যেই সব ব্যানারে খুব ভালো মানের গাড়ি চলাচল করে, অর্থাৎ হুন্দাইয়ের মতো গাড়ি দিয়ে যারা সার্ভিস পরিচালনা করলেও যাত্রীদের মন রক্ষা করতে পারে না।
আবার অনেক কোম্পানিকে দেখেছি যারা অশোক লেল্যান্ডের বিজনেস ক্লাস স্লিপার বাস দিয়ে শুধুমাত্র যাত্রীদের মনে একটি জায়গা করে নেয় এবং পরবর্তীতে সেই যাত্রী দ্বিতীয়বার আসতে বাধ্য হয় শুধুমাত্র সার্ভিসের মাধ্যমে। আমি যে বাসটিতে ভ্রমণ করছিলাম এই বাসের ঢাকা থেকে পঞ্চগড়ের বর্তমানে সবচেয়ে ভাড়া কম। এই রুটে বর্তমানে বেশ কয়েকটি অপারেটর স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য বুড়িমারি এক্সপ্রেস, হেরিটেজ ট্রাভেলস এবং ইউরো কোচ। বুড়িমারি এক্সপ্রেস শুধুমাত্র স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা পরিচালনা করে এবং তাদের প্রত্যেক সিটের ভাড়া ঢাকা থেকে বর্তমানে ১৬০০ টাকা। হেরিটেজ ট্রাভেলসও শুধুমাত্র স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেয় এবং তাদের প্রত্যেক সিটের ভাড়া বর্তমানে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত ১৮০০ টাকা। এছাড়াও রয়েছে উত্তরের অনেক পুরনো অপারেটর রোজিনা এন্টারপ্রাইজ, যারা গেল ঈদেই তাদের বহরে যুক্ত করেছে সর্বপ্রথম এসি বিজনেস ক্লাস স্লিপার বাস এবং সুইট ক্লাস বাস। রোজিনা এন্টারপ্রাইজ এই রুটে সুইট ক্লাস বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। সুইট ক্লাসের বিজনেস ক্লাস যে সিটগুলো রয়েছে সেই বাসের ভাড়া ১৩০০ টাকা এবং স্লিপারের ভাড়া ১৬০০ টাকা। এই পর্যায়ে চলে আসে ইউরো কোচের নাম, যারা সর্বনিম্ন ভাড়ায় ঢাকা থেকে পঞ্চগড় রুটে বর্তমানে যাত্রী সেবা দিচ্ছে। এই রুটে অর্থাৎ ঢাকা থেকে পঞ্চগড়ে বিজনেস ক্লাস সিটের ভাড়া ১০০০ টাকা এবং স্লিপার সিটের ভাড়া নির্ধারণ করা রয়েছে ১৩০০ টাকা। বলতে গেলে উত্তরবঙ্গে অর্থাৎ ঢাকা থেকে পঞ্চগড় রুটে সর্বনিম্ন ভাড়ায় তারাই এই রুটে যাত্রী সেবা দিচ্ছে। যেহেতু এই রুটে ইউরো কোচের ভাড়া অনেকটাই কম অন্যান্য অপারেটর থেকে, তাই আমি ভেবেছিলাম হয়তো তাদের সার্ভিসটা খুব একটা উন্নত বা ভালো হবে না। তবে আমার এই ভ্রান্ত ধারণাটি সম্পূর্ণ পরিমাণে ভুল প্রমাণিত করেছে আমার আজকের এই ভ্রমণ অভিজ্ঞতা। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, পঞ্চগড়ে সবাই। আগে কোথায় ছিলেন? আগে কই ছিলেন? আগে কোন বাসে ছিলেন? আগে কোন ব্যানারে ছিলেন? পঞ্চগড়ে। যদিও আজকের ভ্রমণে আমি অনেকটা রাস্তায় অতিক্রম করে ফেলেছি, তবে এই বাসের সম্পর্কে বা বাসের ভেতরের ভিডিও কোনোটাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আমি যে বাসটিতে ভ্রমণ করছিলাম সেই বাসটির যে চেসিস ছিল সেটি ছিল অশোক লেল্যান্ড 12 এমভি সিরিজের, যদিও এই ভার্সনটি ছিল ইডিসি ভার্সনের। অর্থাৎ এই বাসটির সামনের চাকায় রয়েছে পাত্তি সাসপেনশন এবং পেছনের চাকায় রয়েছে এয়ার বেলুন অর্থাৎ এয়ার ব্যাগের সাসপেনশনের সুবিধা। এই বাসটি ছিল সুইট ক্লাসের বাস, যার লোয়ার ডেকে রয়েছে 2:1 ফরমেশনের 9 সারিতে সর্বমোট 28টি সিটের সুব্যবস্থা, যার লাস্ট রোতে অর্থাৎ রেয়ার রোতে রয়েছে 4টি সিটের ব্যবস্থা এবং এর আপার ডেকে রয়েছে 2:1 ফরমেশনের সর্বমোট 10টি কেবিনে 15টি বিজনেস ক্লাস স্লিপার সিটের সুব্যবস্থা।
আজকের এই ভিডিওতে আমি খুবই চেষ্টা করেছিলাম একেবারে ঢাকা থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, কিন্তু বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠার কারণে সামনে বসাটা একেবারেই কঠিন হয়ে পড়েছিল। তাই চন্দ্রার পূর্বের যে জায়গাগুলো রয়েছিল সেই জায়গার কোনো ভিডিও আমি করতে পারিনি, তবে চন্দ্রার পরের যে অংশটা সেই অংশটা সম্পূর্ণ কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এরই মধ্যে আমরা টাঙ্গাইলের এলেঙ্গা বাস স্ট্যান্ড পার হয়ে চলে এসেছি যমুনা সেতুর অনেকটাই কাছে। বলতে গেলে রাস্তা অনেকটাই খালি ছিল, তাই ড্রাইভার সাহেব খুবই স্মুথলি গাড়ি চালাতে পারছিলেন। তবে ঢাকা থেকে যখন বের হয়েছিলাম তখন রাস্তায় বেশ ভালোই জ্যাম দেখেছিলাম ম্যাপে আমি যখন চেক করেছি। আমার সামনে ছিল ঢাকা রাজশাহী চাপাই রুটের নবীন অপারেটর ম্যাক্স ট্রাভেলস। কোনো রকম ঝামেলা ছাড়া খুব সুন্দরভাবে তাকে ওটি দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলে আসি। দেখতে দেখতে আমরা চলে এসেছি যমুনা সেতুর টোল প্লাজায়। আমার কাছে যা মনে হয় যমুনা সেতু উত্তরবঙ্গের মানুষের কাছে একটি আবেগ। যারা আমরা 90s-এর অর্থাৎ 1994-95-এর আগ পর্যন্ত যখন যমুনা সেতু ছিল না তখন আমাদেরকে ভ্রমণ করতে হতো অথবা পারাপার হতে হতো ফেরির মাধ্যমে। সেই সময় ফেরি ঘাটে এসে প্রায় 2 থেকে 3 ঘন্টা অপেক্ষার পরে ফেরিতে বাস উঠলেও আরও 2 থেকে 2.5 ঘন্টা লাগতো যমুনা নদী পার হতে। যমুনা নদীর উপর যমুনা সেতু নির্মাণ হয় 1995 সালে। এরপরেই এই রাস্তা কমে যায় অর্ধেকে। অর্থাৎ আগে যদি এই রাস্তা ভ্রমণ করতে 11 থেকে 12 ঘন্টা লাগতো, এখন ঢাকা থেকে রংপুর 6 থেকে 7 ঘন্টায় পৌঁছানো সম্ভব। যখনই ঢাকা থেকে উত্তরের উদ্দেশ্যে যাই, যখনই যমুনা সেতুর কাছাকাছি পৌঁছে যাই, তখনই মনে হয় যে আমি আমার বাড়ির একেবারে সন্নিকটে পৌঁছে গিয়েছি।
যমুনা সেতুকে বলা হয় যমুনা বহুমুখী সেতু, কারণ এই সেতুর উপর দিয়ে বাস, ট্রাক থেকে শুরু করে ট্রেনও পারাপার হয়। এই লাইনগুলোর পাশেই, অর্থাৎ যে রাস্তা রয়েছে তার পাশে রেল লাইনেরও সুব্যবস্থা রাখা হয়েছিল। উত্তরবঙ্গে যতগুলো ট্রেন চলাচল করে সবগুলো ট্রেনই এই যমুনা সেতুর উপর দিয়েই পারাপার হয়। তবে আশা করছি এই বছরটাই সর্বশেষ বছর হবে ট্রেনের জন্যে। এর কারণ হলো যমুনা সেতুর পাশেই ট্রেনের জন্য নির্মাণ করা হয়েছে রেলওয়ে সেতু। আমার জানা মতে এই সেতুর কাজ ৬০ থেকে ৭০% হয়ে গেছে, আর অল্প কিছু কাজ বাকি রয়েছে। আশা করছি এই কাজগুলো এ বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালেই সর্বপ্রথম ট্রেন চলাচল করবে যমুনা সেতু ছাড়া রেলওয়ে যে ব্রিজ হয়েছে সেই ব্রিজ হয়ে। যমুনা সেতু অতিক্রম করে আমরা ইতিমধ্যে উত্তরবঙ্গের রাস্তায় পদার্পণ করেছি।
দেখতে দেখতে আমি চলে আসি আমার হোটেল বিরতিতে। ফুড ভিলেজ প্লাস অর্থাৎ সিরাজগঞ্জ রোডে যে হোটেলটি ছিল সেটি বর্তমানে নেই। তার ঠিক অপোজিটেই এরিস্টোকার্ট ইনের পাশে নতুন একটি বড় রেস্টুরেন্ট হয়েছে। পাবনা, রাজশাহী এবং রংপুর বিভাগের যেসব স্লিপার বাস রয়েছে সবগুলো বাসই দেখলাম এই রেস্টুরেন্টেই এখন যাত্রা বিরতি দেয়। অরেঞ্জ কালারের এই বাসটি ছিল আমার। তার পাশেই রয়েছে এসএন পরিবহন, কুড়িগ্রামের একমাত্র সুইট ক্লাসের বাস। ঢাকা পাবনা রোডে চলাচলকারী বাংলা স্টার এবং ক্রিস্টাল লাইনে যে স্লিপার বাসগুলো রয়েছে সেই বাসগুলো আমি এখানেই যাত্রা বিরতিতে দেখেছিলাম। এছাড়াও ঢাকা থেকে পঞ্চগড়গামী হেরিটেজ ট্রাভেলসের স্লিপার কোচটিও এই জায়গাতেই দাঁড়িয়েছিল। যাত্রাবিরতির শেষ প্রান্তে দেখতে পাই ঢাকা থেকে বুড়িমারীগামী শাহ ফতেহ আলীর যে হাইগার স্ক্যানিয়ার নতুন বাসটি যুক্ত হয়েছে সেই বাসটিও এই জায়গাতেই বিরতি দিয়েছিল। হোটেলের যাত্রা বিরতি দিয়েছিল সুপারভাইজার সাহেব 25 মিনিট, তবে সব মিলিয়ে প্রায় 35 মিনিটের মতো সময় আমাদের লেগে যায়। এরপরে পুনরায় আমাদের যাত্রা শুরু হয়ে যায় পঞ্চগড়ের উদ্দেশ্যে।
বগুড়ার কাছাকাছি এসে আমরা একটা ভালো জ্যামের দেখা পাই, তবে সামনে এসে দেখতে পারি ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কলার একটি ছোট্ট পিকআপ রানিং অবস্থায় ওভারটেক করার সময় তার সামনে থাকা বাসকে সজোরে আঘাত করে এবং তার পেছনে অর্থাৎ পিকআপটির পেছনে একটি প্রাইভেট কারও ছিল। সেই প্রাইভেট কারটিও খুব সজোরেই ধাক্কা দেয় সেই কলার পিকআপটিকে, যার কারণে যে প্রাইভেট কারটি ছিল তার সামনে যে ফ্রন্ট গ্লাস ছিল সেটি খুলে পড়ে যায় নিচের দিকে। মোটামুটি বগুড়ার একেবারে সন্নিকটে আসার পরে প্রচুর পরিমাণের ঘুমের চাপ দেয়, অর্থাৎ চোখের পাতা খুলে রাখা একেবারেই সম্ভব হচ্ছিল না। যেহেতু আজ সারাদিন অফিস ছিল এবং অফিস করে রাতের আবার ঘুম জেগে এই ভ্রমণ করছি, রাত 4টা বেজে যায়, তাই চলে যাই আমার সিটে একটু ঘুমানোর জন্যে। ভোর 5টা 40 মিনিট নাগাদ ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙেই দেখি মোটামুটি দিনের আলো ফুটে গেছে, অর্থাৎ প্রায় ভোর এই সময়টা, এবং আমার বাসটি রংপুরের একেবারে কাছে পৌঁছে গিয়েছে। এই বাসটির গন্তব্য পঞ্চগড় পর্যন্ত, কিন্তু আমি নেমে যাব সৈয়দপুরে। অলরেডি 6টা 30 বাজে এবং আমার বাসটি সৈয়দপুর বাস স্ট্যান্ডের একেবারে কাছে পৌঁছে গিয়েছে। আনুমানিক ভোর 6টা 40 মিনিট নাগাদ আমার বাসটি পৌঁছেছে সৈয়দপুর বাস স্ট্যান্ডে। তবে আমি সৈয়দপুর বাস স্ট্যান্ডে নামবো না, কারণ এই বাসটি বাইপাস না হয়ে শহরের ভেতর দিয়ে যাবে। আনুমানিক রাত 10টায় সেন্ট মার্টিন সি ভিউ পরিবহনের এই বাসটি ঢাকার শ্যামলী থেকে ছেড়ে আসে এবং আমার বাসটি যখন হোটেলে প্রবেশ করে তখনই এই বাসটি হোটেল ত্যাগ করে। তবে সৈয়দপুর বাস স্ট্যান্ডে এই বাসটি পৌঁছে আমার বাসেরও 10 মিনিট লেটে। ভোর 6টা 50 মিনিট নাগাদ আমি সৈয়দপুর বাজারে নেমে যাই। আজ আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের ভিডিও এই জায়গাতেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ভ্রমণ এবং বাস রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।